কি বলছে খোল করতাল, একতারা আর আসর ভাগ, জয়ধ্বনি কর তোরা সব, এসেছে পহেলা বৈশাখ। প্রিয় দর্শক, শুভ নববর্ষ। মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন সাত কাহনে আপনাদের স্বাগত জানাই। সাত কাহনে মূলত আমরা শিল্প সাহিত্যের নানা অনুষঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলতে চাই বাঙালির প্রধানতম উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের এই আনন্দ আড্ডায় আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আহ, আমার সর্বডানে বসে রয়েছেন মনিরুল ইসলাম, শিক্ষক, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, গাংনী, মেহেরপুর। এবং আমার ঠিক নিকটবর্তী দূরত্বে বসে রয়েছে নুসরাত জাহান তিথি, শিক্ষক, মোখলিসুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর। দুজনকেই নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা নববর্ষের আপনাকেও, দর্শককেও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এবং অনুষ্ঠান পরবর্তীতে যুক্ত থাকবেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি হাসান রুদ্দু রয়েছে আপনাদের সাথে। মনিরুল ইসলাম, আহ, আজকে বাঙালির প্রধানতম উৎসব গানের উৎসব। এই উৎসব নিয়ে মূলত সারা দেশ এক রকমের খুব মুখর পরিবেশে নিমজ্জিত। তো সেক্ষেত্রে আপনার শৈশবের স্মৃতি, শৈশবকে কিভাবে উপলব্ধি করেছেন, পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন, শৈশবের সেই যে পহেলা বৈশাখ, সেটা কেমন ছিল, পারিবারিকভাবে কেমন ভাবে উদযাপিত হতো বা সামাজিক ভাবে, এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে এই বৈশাখ যখন আসতো, মানে বৈশাখ সমাগত, তার এক সপ্তাহ বা 5 দিন আগে আমার বাপ বলতো যে যাত্রাতে অনেকগুলো জায়গা থেকে হালখাতা দেবে, তার মানে আমাদের টাকা ম্যানেজ করতে হবে, হালখাতা করা লাগবে। এই একটা ব্যাপার ছিল, টাকা বাপ ম্যানেজ করতো। আর আমার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, মানে মজার যে ব্যাপার, সেটা হচ্ছে আমাদের গ্রামে, পাশের গ্রামে দাড়িগাছা বলে একটা বিল আছে, যে বিলটা বাংলাদেশ এবং ভারতের একদম সীমা রেখায় অবস্থিত, নোম্যান্সল্যান্ড বলা যায়। ওইখানে আমরা মাছ ধরতে যেতাম। তো এত পরিমাণ মানুষ ওখানে মাছ ধরতো যে ওই বিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, মানে পুরো জায়গা জুড়ে মানুষ থাকতো, পানি খুব ঘোলা হতো এবং আমরা মাছ পেতাম। আর এরপরে হচ্ছে মেলা বসতো, আমাদের স্কুল ফিল্ডের মাঠে মেলা হতো, যাত্রা হতো, ওখানে সাপের খেলা হতো, আমরা সাপ খেলা দেখতাম। আর টাকা থাকতো না, তখন হচ্ছে টিনের ফাঁক দিয়ে আমরা যাত্রা দেখার চেষ্টা করতাম। আবার মাঝে মাঝে যখন টাকা যদি হতো, কোনো বছর ম্যানেজ করতে পারতাম, তাহলে আমরা যাত্রাও দেখতাম। আর বিভিন্ন ধরনের যে মিষ্টি বা হচ্ছে অন্যান্য খাবার দাবার, এগুলো বিক্রি হতো, বিভিন্ন খেলনা টেলনা বিক্রি হতো, এইগুলো আমরা উপভোগ করতাম, এই আর কি। আর একটু বড় হওয়ার পর দেখলাম যে আমাদের গ্রামে একটা র্যালি হলো, বৈশাখী র্যালি। এই র্যালির দিন হচ্ছে আমরা মজা পেয়েছিলাম যে আমাদের 1 মাস ধরে প্রায় এর প্রস্তুতি চলেছে, এই আর কি। এটা বেশ ইন্টারেস্টিং ছিল, মজাদার ছিল। বিষয়টাকে মিস করি, এখন আমাদের গ্রামে আর এই ধরনের বৈশাখী উৎসব তেমন দেখা যায় না, এই আর কি। আমি একই প্রশ্ন নুসরাত জাহান তিথিকে করতে চাই, যে শৈশবের দেখা পহেলা বৈশাখ কেমন মনে হয়েছিল আপনার কাছে, এবং এখন এখনকার যে পহেলা বৈশাখ সেটাকে কিভাবে মেলাবে? প্রথমে সবাইকে শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা। আর আমার বৈশাখ ছোটবেলা থেকেই খুবই আনন্দদায়ক। মানে বৈশাখ মাসে মেলাতে যখন খুব ছোট ছিলাম, তো তখন দেখা যাচ্ছে আব্বার সাথে মেলা দেখতে যেতাম আমাদের মেহেরপুর শামসুজ্জোহা পার্কে, তখন মেলা বসতো। তো ওই মেলায় যে আব্বার কাছ থেকে দেখা যাচ্ছে জামা তুলে কোচ ভর্তি করে খেলনা কিনতাম আমি আর ভাই। তারপরে দুইজন আবার এটা ওটা কিনে খই মুড়ি খেতে খেতে বাড়ি চলে আসতাম। এটা ছিল খুব মজা। তারপরে যখন একটু বড় হলাম, তখন দেখা যাচ্ছে তারপরে বৈশাখের কয়েকদিন আগের থেকেই আমাদের প্রিপারেশন শুরু হতো। যে সাদা শাড়ি ম্যানেজ করতে হবে, কিভাবে সাজবো, তারপর আমাদের গালে আলপনা দিতে হবে, কলসি রং করতে হবে, তুলা রং করতে হবে, আলতা পায়ে দিতে হ্যাঁ হবে। আলতা পায়ে দিতে হবে। তো এইগুলো নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের চৈত্র মাসের লাস্ট 4-5 দিন ধরে এই প্রিপারেশনই চলছে। এবং বৈশাখের দিন সকালবেলা
আমরা এরকম সেজে গুজে র্যালি করতেছি, যে ওই যে পান্তা, আলু ভর্তা, মাছ ভাজিটা আমাদের কপালে খুব কম জুটেছে, কারণ আমরা ছোট মানুষ, এগুলো আসলে বড় বড় রুই কাতলা যারা ব্যক্তি তাদের জন্যই প্রযোজ্য ছিল। তো এরকম ছিল ছোটবেলার বৈশাখটা। আর এখন তো তারপরে যদি আসি, তারপর আমাদের বাড়িতেও বৈশাখ পালন করা হয়। মানে আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। তো দেখা যাচ্ছে আমরা কোনোবার আমার মামার বাসায় পহেলা বৈশাখের দাওয়াত পেতাম, সবাই মিলে তাদের বাসায় খাওয়া দাওয়া করতাম। কোনো বছর তার পরের বছর দেখা যাচ্ছে আমাদের বাড়িতে সবার দাওয়াত থাকতো, সবাই আসতো, মানে বৈশাখ আমাদের পরিবারেও খুব সুন্দরভাবে উদযাপন করা হয়েছে। আর এখনকার বৈশাখ একটু কষ্টদায়ক, খরচ আর খরচ। মানে এই ছেলেকে এখন তো কিনে দিতে হচ্ছে, আগে আমরা নিয়েছি, এখন সেগুলোই রিভার্স হচ্ছে, আমরা দিচ্ছি। আর এখন কি আবেগের জায়গা যতটা না, তার চাইতে আয়োজনের যে আহ, বিস্তার, আয়োজনের যে ডামাডোল, সেটার দিকে কি বেশি ঝুঁকছে মানুষ? মানুষ ঝুঁকছে কিনা জানি না, তবে আমার ভালো লাগে। আচ্ছা। মানে আমি একজন আপাদমস্তক বাঙালি মানুষ। আমার কাছে পহেলা বৈশাখ মানে ওই যে ছোটবেলায় শাড়ি চুড়ি খোঁজ করতে ব্যস্ততা, আর এখন হচ্ছে নিজের মনে একটা নতুন বছরকে স্বাগত জানানোর যে একটা প্রচেষ্টা, এই জিনিসটা প্রচন্ড ভালো লাগে। এইটাই, এই জন্যই বললাম যে এখন একটু দেখা যাচ্ছে আগে যেগুলো করেছি ওইটারই এখন রিভার্স হচ্ছে। আর যে এখন আমরা দিচ্ছি, ছোটবেলায় যেগুলো নিয়েছি বাবার কাছ থেকে যেভাবে, এখন ছেলেকেও এই আমাদের সংস্কৃতিটার সাথে পরিচিত করা, বা আমাদের এখন ছোট পরিসরে বৈশাখী মেলা বা বিভিন্ন খাবারের যে স্টল গুলো হচ্ছে চারিদিকে, এগুলোতে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি যেটাই আমাদের সংস্কৃতি। এভাবেই চলছে বৈশাখ। আচ্ছা, এই যে মনের, যেহেতু গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, এবং আপনি যেহেতু একটি মফস্বল শহরের মানুষ, তো সেক্ষেত্রে আমাদের ছেলেবেলার যে বৈশাখ, যেটা দেখতাম যে পারিবারিকভাবে বৈশাখ উদযাপন করতে হবে, আহ, যে এখন যেভাবে আমরা আয়োজনের মধ্য দিয়ে সেজে গুজে যে বৈশাখ করা, সেটা তেমন কি ছিল বলে আমার কাছে মনে হয় না। কিন্তু বৈশাখ এলেই তার আগে আহ, উঠোনটাকে নিপুতে হবে, মানে ছাঁচ দিয়ে যেটাকে বলে, সেগুলো করতে হবে, নিম পাতা টাঙাতে হবে মানে দরজার মুখে। তারপরে এই যে হাতে কাটা সিমাই, যেটা মায়েরা করতেন, বোনেরা করতেন, এই সমস্ত একটা মানে প্রস্তুতি ছিল। এই প্রস্তুতির ভেতরে কিন্তু কাউকে বলতে হতো না, বৈশাখ আসার আগেই এগুলো শুরু হয়ে যেত। এখন কিন্তু আমাদের অনেকটা মনে করে করে বৈশাখ পালন করতে হয়, অনেকটা চড়াই উৎসাহ পেরিয়ে সংগ্রাম করে করতে হয়। এমন কি নয় কি? সেসব আলোচনাতে আসবো, তার আগে যেহেতু আজকে বৈশাখ, তো আমি মনিরুল ইসলামের কাছে কবিতা শুনতে চাই। কবিতা কি বৈশাখের কবিতা শুনবেন? হ্যাঁ, বৈশাখ যদি উদযাপনের সময় যেহেতু আজকে, তো বৈশাখের কবিতা হলে তো ভালোই লাগে। ওই যেটা বলছেন যে আমাদের বৈশাখ উদযাপন করতেও হ্যাঁ। বিভিন্ন চড়াই উতরাই পেরোতে হয়। তো আমার একজন পছন্দের কবি আছেন, কবি মার্জুক রাসেল। তার বৈশাখ নিয়ে একটা বিখ্যাত কবিতা আছে, ওই যে বৈশাখ পালিত হবে কি হবে না, বা হচ্ছে বৈশাখ পালন করা যাবে কি যাবে না, বিভিন্ন রকমের আলোচনা আছে। কবিরা তো আর সবসময় টক শোতে বসেন না। মার্জুক রাসেল একটা কবিতা লিখেছেন, আমি তার কবিতাটা পড়ছি। আপনি পালন না করলেও বৈশাখ নিজেই পালিত হবে। হাওয়া দেবে, ঝড় দেবে, গরম দেবে, তরমুজ দেবে, বাঙ্গি দেবে। আপনার আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি শব্দের নামের অর্থ আপনি বাংলাতেই খুঁজবেন। নানান জায়গায় তো লিখবেনই, পাসপোর্টে লিখবেন জন্মসূত্রে বাংলাদেশি। আমি মার্জুক স্যার মতো করে বলার চেষ্টা করলাম আর কি। এই হচ্ছে কবিতা। কবিতার ভেতরে এক ধরনের আক্ষেপ, অনুশোচনা রয়েছে যদিও। আমি তিথির কাছ থেকেও শুনতে চাই, কারণ এই পর্যায়ে যদি একটা কবিতা দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি আমি কবিতা শোনাতে চাচ্ছি জীবানন্দ দাশের আবার আসি ফিরে কবিতা। কারণ আমার কাছে
জীবনানন্দ দাশ আমার খুবই পছন্দের একজন কবি। আমার কাছে ওনাকে কখনো কবি মনে হয় না, মনে হয় একেবারে কাছের মানুষ। তার লেখাগুলোর মাঝে আসলে বাংলাদেশের যে রূপ সৌন্দর্য যেভাবে ফুটে উঠেছে, মানে আমার ছোট্ট চিন্তা ভাবনাতে এরকমটা খুব অনেকের মাঝে নাই আর কি। তাই ওনার কবিতা দিয়ে আমি শুরু করছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুর রহিবে লাল পায়। সারাটা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে। আবার আসিব ফিরে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঞ্জলির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙা। হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাতটায় অন্ধকার আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমার এই পাদে তুমি ইহাদের ভিড়ে। অসাধারণ একটি কবিতা এবং আপনার আবৃত্তিও চমৎকার। জীবনানন্দ দাশের কবিতার ভেতরে যে প্রকৃতি যেভাবে উন্মোচিত হয়েছে এবং এতটাই ঐতিহাসিকভাবে এবং তার যে স্মৃতিময়তা, এই সমস্ত সমন্বয় এই কবিতার ভিতরে সত্যি নিজেকে খুঁজে পাওয়া যায়, বাংলাকে খুঁজে পাওয়া যায়। এবং সে খুঁজে পেতে গেলে যে ঐতিহ্য চেতনা দরকার, যতখানি প্রকৃতিস্থ হয়ে ওঠা দরকার, সেটা আমরা কতখানি হতে পারছি। আজকে পহেলা বৈশাখী ঠিক এমন কি প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। আসলে আমি ওই একটু জীবনানন্দের ব্যাপারে থাকি, সেটা হচ্ছে গবেষকরা মনে করছেন যে যারা উদ্ভিদ নিয়ে গবেষণা করেন তাদেরকেও এই জীবনানন্দ দাশের 1967 সালে প্রকাশিত কাব্যগ্রন্থ, জীবনানন্দ দাশ তো মারা গেছেন 1954 সালে, এই মৃত্যুর অনেক বছর পরে তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় জীবনানন্দ দাশের মতো একজন কবির, একদম প্রচার বিমুখ। তো যারা উদ্ভিদ নিয়ে কাজ করেন তাদেরকেও এই রূপসী বাংলা পড়া উচিত, কারণ এখানে অনেক উদ্ভিদের কথা বলা আছে যেটা সব মানুষ সচরাচর ভাবে জানেন এবং উদ্ভিদের বৈশিষ্ট্যের কথা বলা আছে। আবার একই সাথে বলা হচ্ছে যে যারা প্রাণী বিজ্ঞানী, প্রাণী নিয়ে গবেষণা করেন, তাদেরও এই বইটা পড়া উচিত। এখানে এমন কিছু প্রাণী বা পতঙ্গের কথা বা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে যেটা উদ্ভিদ বিজ্ঞানীদের কাজে লাগতে পারে। আর যেটা বলছিলেন যে এখন পয়লা বৈশাখ নিয়ে মানে পালন নিয়ে নানাবিধ সমস্যা বা আলোচনা সমালোচনার ব্যাপার দেখা যাচ্ছে, যে বলছে যে যেমন মঙ্গল শোভাযাত্রা, এইটাকে মঙ্গল বলা যাবে কিনা বা কতটা যৌক্তিক, বা শুধু শোভাযাত্রা বললেই বা কি হবে, এরকম বিভিন্ন কথাবার্তা বলছে। আসলে সবকিছু এত মানে গাণিতিক সূত্রে বিচার করা যায় না। পৃথিবীর সবকিছুই মানে গাণিতিক ভাবেই দেখা যায় না। যেমন মঙ্গলবার, এখানে যদি বলেন যে কি মানে কি মঙ্গল হয়, তাহলে একটা প্রশ্ন থেকে যায়। কিংবা তো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ এই আর কি, এটা হচ্ছে আমাদের বাঙালির যে শিকড়ের সংস্কৃতি আর কি, এইটাই ব্যাপার। তো মানুষ যদি তার ওই সংস্কৃতিকে ভুলে যায় তাহলে সে তার নিজের অস্তিত্বকে অস্বীকার করে। আর আমরা তো কলোনিয়াল জাত, মানে আমাদের মগজের কোষে কোষে কলোনিয়ালিজম বন্দী হয়ে যাচ্ছে, যে কারণে আমরা ওই নিজের যে কৃষ্টি কালচার যে সংস্কৃতি বা নিজের শিকড়ের দিকে খুব বেশি ফিরে আসতে কেউ কেউ হয়তো বা একটু আহ দ্বিধাদ্বন্দ্বে ভোগে, এই আর কি। আপনি যে বলছিলেন কলোনিয়াল জাত বা ওই শিকড়ের সন্ধানে ফিরে না আসা বা কতটুকু ফিরে আসতে চাই,
তো আপনার এই যে মধ্যযুগের মঙ্গল কাব্যগুলো, মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, তারপরে শারদা মঙ্গল। হ্যাঁ, এই ধরনের নানান মঙ্গল কাব্য কিন্তু মঙ্গল শব্দটি ভিন্ন সুষমায় কিন্তু সুশোভিত হয়েছে। তারপরে যখন মঙ্গলটি 1989 সনে স্বৈরাচার এরশাদ পতনের সময় আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গলে নেমে এলো বা মঙ্গলে আহ, রূপান্তরিত হলো, সেখানকার কনসেপ্ট ছিল কিন্তু একটা ভিন্ন আবেদন নিয়ে। সেখানে সাহসের, সেখানে বিপ্লবের, বিদ্রোহের একটা বিষয় হিসেবে, সিম্বলিক হিসেবে সেটাকে গ্রহণ করা হয়েছিল। তো শব্দ তো সীমাহীন এবং কোনো সংকুচিত নয়। একটা শব্দ শব্দের বিভিন্ন অর্থে বিভিন্ন অর্থ প্রয়োগ আছে। হতে পারে সেটা। তাহলে এই যে আহ, আহ, হিন্দু পুরাণ মতে যে দেবতাদের যে বিষয়গুলো কেন্দ্র করে যে মঙ্গল শব্দের দাবি করা হয়, তারপরে আপনার 1989 সনের যে বললাম যেটা এরশাদ পতনের আন্দোলন এবং মঙ্গল গ্রহের ক্ষেত্রে যে এভাবে নামটা মঙ্গল গ্রহ হলো, তো এই যে শব্দের নানান যে ব্যবহার, শব্দকে নানান ভাবে ব্যবহার করার যে স্বাধীনতা, সেটা তো থাকতে পারে। এখানে তো মঙ্গল শব্দের কোনো, আর মঙ্গল শব্দটি তো আসলে হচ্ছে যে ধর্মীয় পেশনা থেকেই আসেনি। না, মানুষ, এটা বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন মানুষ যে শোভাযাত্রা করছে, বা যেমন আমরা বলতাম আমাদের পারিবারিক ভাবে বা এলাকার ভাষা, যে যাত্রার দিন, যাত্রা মানে শুরু, প্রথম দিন, এটাকে যাত্রা বলছে। আর এই মঙ্গল মানে মঙ্গল চাওয়া, মানুষ মঙ্গল কামনা করতে পারে যে আজকে বছরের প্রথম দিন, তাহলে হচ্ছে আমাদের জীবনটা যেন একটু মঙ্গলময় হয়, বা আমাদের সামনের দিনগুলো ভালো হয়, রাষ্ট্রীয় সামাজিক বা বিভিন্ন ভাবে যেন মঙ্গল আসে, এরকমই একটা চাওয়া আর কি। হুম, আমি একটু অ্যাড করি। আচ্ছা। এটা হচ্ছে, মনে করেন যে মঙ্গল একটা শব্দ। হ্যাঁ, অন্য আর পাঁচটা বাংলা সাহিত্য ভাষায় যে শব্দ, আমরা কি সবকিছু বাংলা শব্দ বলি? আমাদের এইটা হচ্ছে ধর্মীয় গোঁড়ামি বা কুসংস্কার, যে মঙ্গল শব্দটা রাখলে কোনো ঝামেলা বা অমঙ্গল হওয়ার যে একটা চেষ্টা। কিন্তু এটা আসলে একটা শব্দ, আর পাঁচটা শব্দের মতোই, যেমন আমাদের বাংলা ভাষায় বিভিন্ন ভাষা বা সংস্কৃতি থেকে শব্দগুলো এসেই তো আমাদের শব্দ ভান্ডারটা সমৃদ্ধশালী হয়েছে। তো এই অন্য শব্দগুলো যখন আমি পর্তুগিজ শব্দ চেয়ার ব্যবহার করছি, তখন আমার ঝামেলা হচ্ছে না। যখন আমি বাংলা জলকে পানি বলছি, তখন সমস্যা হচ্ছে না। কিন্তু মঙ্গল বললেই আমাদের সমস্যা। তার একমাত্র কারণ হচ্ছে কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামি। তো আমরা এই ধর্মীয় গোঁড়ামি বা কুসংস্কারের দিকে যেতে চাই না। আমরা মানে শান্তি বজায় রাখতে চাই, এবং এই মঙ্গল শব্দটাকে আমরা আসলেই আমাদের মনির ভাইয়ের মতোই বলতে চাই যে এটার আসলেই আমাদের একটা শুভ কামনা জানানোর প্রয়াস বা চেষ্টা, যে বছরের প্রথম দিনটা আমাদের অতীত বছরের যে হতাশা, দুঃখ, কষ্ট, না পাওয়া এগুলো ছিল, এইগুলোর পুনরাবৃত্তি যাতে আমাদের এই বছরে না হয়, আমরা যেন সুখ সমৃদ্ধিতে এই আগামী বছরটা কাটাতে পারি, এইটার জন্যই আমাদের মূলত মঙ্গল কথাটা নিয়ে আসা। এবং যেহেতু বৈশাখকে অসাম্প্রদায়িক একটা উৎসব বলা হচ্ছে, হ্যাঁ, তো সেই অসাম্প্রদায়িক উৎসব যদি হয়, সেখানে হিন্দু, বৌদ্ধ, হ্যাঁ, মুসলিম, খ্রিস্টান সকলের সমন্বিত একটা উপস্থিতি, সেটাই আমি তাই বলি। না? হ্যাঁ, মানে আর যেহেতু হুম, মঙ্গল শোভাযাত্রা, মানে আমরা যেহেতু সকাল বেলাতেই পহেলা বৈশাখের প্রথম প্রহরটাই উদযাপন করি বাঙালি হিসেবে, তো এই সময় ওই দেখা যাচ্ছে যে এখানে সব শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, সকল বিশ্বাস অবিশ্বাস যার যার জায়গায় রেখে, ধর্ম যার যার জায়গায় রেখে, কাজ ব্যবধান, মানে উচ্চ ধনী সমাজ কিংবা নিম্ন সমাজ, এই সকল এক কাতারে এসে মিলিত হওয়া। এই জন্যই আমাদের এই মঙ্গল শোভাযাত্রাটাকে আমরা আসলে মঙ্গল জনক ভাবেই দেখি। এখানে যদি কেউ মনে করে যে এটার ভিতরে সমস্যা, তাদের জন্য সাজেশন থাকবে। শিক্ষক মানুষ, সাজেশনই দিব। সাজেশন দিব হচ্ছে তারা যেন মানসিক ডাক্তার দেখায় এবং মনের চিকিৎসা করে, তাদের মগজের চিকিৎসা করে। পচনটা আসলে সমাজেও নাই, বাহিরেও নাই, তাদের মগজের ভিতরেই আছে। আর আরেকটা যেটা বিষয় মনে হয়েছে যে এই যে বিভিন্ন ধর্মের মানুষের যে সমন্বয় এই উৎসবে, তো সেক্ষেত্রে ধর্ম এবং সংস্কৃতি একে অন্যের খানিকটা প্রভাবক, পরিপূরক নয় কিন্তু প্রভাবক। তো প্রভাবক হিসেবে
ধর্মের বিভিন্ন দিক, শুভ দিক সংযোজিত হতেই পারে। সেটা হিন্দু ধর্ম থেকে হতে পারে, অন্যান্য ধর্ম থেকে হতে পারে। যেহেতু এখানে সব ধর্মের মানুষের একটা সহাবস্থান আছে, তাই নয় কি? তাহলে ওখানে ওটা হিন্দু থেকে এসছে, এটা মুসলিম থেকে এসছে, এই অ্যালার্জি থাকলে তো হবে না। আমাদের আসলে খুঁজে, ওই যে বললাম যে আসলে যাদের অ্যালার্জিটা আছে তাদেরই আসলে উচিত মনের ডাক্তার দেখানো বা মগজের চিকিৎসা করা। কারণ এটা আসলে অন্য কোথাও থেকে আসছে না, ওই মানুষ মানে তাদেরকেই একজোট হয়ে এটা কোনো কিছুর বিরুদ্ধাচরণ করার চাইতেই আপনার, আমার মনে হচ্ছে যে চিকিৎসা করাটাই অতি উত্তম। আসলে বিষয়টা আমার যেটা মনে হচ্ছে যে ওই কিছু মানুষ তাদের হয়তো বা বিভিন্ন উদ্দেশ্যের কারণে হয়তো বিভিন্ন কথা বলতে পারে, তাছাড়া সাধারণ মানুষ এইসব নিয়ে এত কিছু, আমার মতো একটা সাধারণ মানুষ এইসব নিয়ে এত কিছু ভাবে না। আর এখানে তো ওই অসাম্প্রদায়িক বলছেন, এটা তো বাঙালির উৎসব, কারণ বাঙালির মধ্যে তো হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে। তো এটা এই আর কি। সাধারণ মানুষ তো ভাবেই না, সাধারণ মানুষের রাজনীতি নেই, সময়ও নাই। সময়ও নাই, রাজনীতিও নাই, এবং সেটাই ছিল। কিন্তু তাদের ভিতরে যখন সেটাকে ইনস্টলমেন্ট করা হয় ওই রাজনীতিটা, তখনই তো সেটা ভয়ানক হয়ে ওঠে। এমনটি নয়? সাধারণ যখন এই যে মনে করেন যে স্বাভাবিকভাবেই মানুষ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান একটা সহাবস্থানের মধ্য দিয়ে সংস্কৃতিকে তারা লালন করে করে চলে আসছে এতদিন ধরে। তখন এখন যদি ব্যারিকেড দেওয়া হয় যে এই করোনা সেই করোনা, এটা সাধারণ মানুষ কিন্তু বোঝে না, তারা কিন্তু ওই উৎসবটা পালন করে, ওই চর্চাটা অনুশীলন করে। তাহলে আপনি তাকে নানানভাবে, নানান ব্যারিকেড দিয়ে তাকে প্রতিবন্ধকতা তৈরি করছেন, সেটা তো ভয়ানক। না, আসলে ভয়ানক বলতে মানুষ তার নিজের ঘরে ফিরবে, মানে আজ হোক কাল হোক, মানুষ তো নিজের শিকড় ভুলে যায় না, বা শিকড় ভুলে যেতে পারে না। বিভিন্ন ভাবেই মানুষ তার নিজের অবস্থানে ফিরে আসবে। আর আহ, এটা খুব বেশি দ্বিধান্বিত হওয়া বা এই নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনার কিছু দেখিনি। এটা আমাদের একান্তই মানে নিজস্ব একটি অনুষ্ঠান বা ইতিহাস ঐতিহ্যের একটি ব্যাপার। এটা সব জাতি গোষ্ঠী সবারই আছে, আমাদেরও আছে। এটা নিয়ে এত দ্বিধান্বিত হওয়ার কিছু নেই, সাধারণ ব্যাপার। আর আমি একটু বলি, সেটা হচ্ছে আপনি সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন কিনা জানি না। ওইখানে যদি আপনি থাকেন তাহলে এই ব্যাপারটাই আপনার সংশয় কিছুটা কাটার কথা, যে কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে যতই ব্যারিকেড দেওয়ার চেষ্টা করুক, সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসছে। তারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং দিন তারপর আবার সবাই সবার জায়গায়, কেউ কর্মস্থলে, কেউ নিজের ঘরে ফিরেও গেছে। তাই সাধারণ মানুষকে আসলে এগুলো নিয়ে দিগ্ভ্রান্ত করাটা তো সহজ না। হ্যাঁ, আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো বক্তি অনুষ্ঠানে এগুলো নিয়ে বিরুদ্ধাচরণ করতেই পারি, কিন্তু তাই বলে যে সবার ব্রেন ওয়াশ হয়ে যাবে বা সবাই তাদের সংস্কৃতি বা কালচারের জায়গা থেকে সরে আসবে, এরকমটা আসলে হয় না। হবে হয়তো কিছুটা, তবে পুরোটা তো কখনোই হবে না। হ্যাঁ, সেটাই প্রত্যাশা। মনিরুল ইসলাম মহিন, মনির, আপনার কাছ থেকে আরো একটি কবিতা শুনতে চাই। বৈশাখের কবিতা ছাড়াও তো কবিতা বলা যাবে। হ্যাঁ, অবশ্যই। আমি ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, কেউ কথা রাখেনি, এটা আমার যথেষ্ট পছন্দের কবিতা। এই কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করছি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই খড়ের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরীর বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেঞ্চ দেখিয়ে দেখে চষেছে লস্কর বাড়ির ছেলেরা।
চৌধুরীদের গেঁটে ভিখিরির মতো দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের এসেছে। আমার দিকে কেউ ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলিগুলি, সেই লাঠি লজেঞ্জ, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বড়রা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। বরুণ এখন যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অসাধারণ। সুনীলের কবিতা। মানে আমাদের যে বর্তমান বাস্তবতা, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কথা দেন রাজনৈতিক নেতারা, সমাজপতিরা কথা দেন সমাজ গড়ার, বিশ্বের তরুণ তরুণীরা কথা দেয় ভালোবাসার, রাখে না কেউ। এই বাস্তবতার চরম একটা আসলে প্রতিজ্ঞা মানুষ করেই প্রতিজ্ঞা ভাঙার জন্য, কথা দেওয়াই কথা না রাখার জন্য। আমাদের এই পহেলা বৈশাখে সেই প্রত্যয়ই প্রতিধ্বনিত হয়ে উঠুক যে কথা রাখুক মানুষ, মানুষ বাঙালিত্বকে ধারণ করুক। তিথি, আপনার কাছে আবার আসতে চাই, শুনতে চাই কবিতা। আচ্ছা, মনির ভাই যেহেতু কেউ কথা রাখেনি, তো আমিও একটা কবিতা, এরকমই একটা কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। হচ্ছে হেলাল হাফিজের পত্র দিয়ে। দ্রোহের কবি। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালিটার কথাটা তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ে। খুব বেশিতে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ে। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যস্ত, চাকরির চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ে। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনে কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, দিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে। আমি না হয় ভালোবেসে ভুল করেছি নষ্ট ফুলের পরাগ রেখে। পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়, এক জীবনে কতটা নষ্ট হবে, এক মানবী কতটা কষ্ট দেবে, পত্র দিয়ে। অসম্ভব তিথি হচ্ছে নিজের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, ও তো মেয়ে। মানে তার ব্যক্তিগত জীবনের একটা রূপান্তর নাকি? না, হেলাল হাফিজ তো মানে ছেলে হিসেবে কবিতাটা লিখছে, তাই বলছি। হেলাল হাফিজের কবিতার কবির তার যে স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে তার দুটো চাহিদা, একটা কি শস্য দানা আর আরেকটা হচ্ছে কবিতা। একটা কবিতা, একজন কবি এভাবেই ফুৎকারে উড়িয়ে দিতে পারেন শস্য দানা আর কবিতার ভেতরে সমস্ত আয়োজন, চাহিদা, ভোগ বিলাস, রাজনীতি, বৈভব, সমস্ত পিছনে ফেলে। এটাই তো কবিতা। আসলে কবি তো শুধু একটু দাঁড়াতে চেয়েছিলেন। কবি বলছেন যে মানে ওই কাজী নজরুল বলেছিলেন না যে আমি দেখিয়া শুনিয়া খেপিয়া গেছি, তাই মানে তাই বলে যা আসে মুখে। বলছে আমি অমর কাব্য লিখতে পারবো না, তোমরাই লিখো যারা আছো মহাসুখে। হেলাল হাফিজ বলেছিলেন যে কে আছেন আকাশ থেকে বলুন সে সামান্য একটু উঁচু হোক, আমি দাঁড়াতে পারছি না। তো যে সমাজে খুবই দাঁড়াইতে পারিনি ওই সমাজে আছি তো। তো বৈশাখের এই সময় যেভাবে সাংস্কৃতিক সংগঠনগুলো, এর আগে দেখা গেছে
এখন কিভাবে দেখছেন সাংস্কৃতিক সংগঠনগুলোর যে দায়িত্ব নিয়ে চর্চা করা বা যে দায়িত্ব নিয়ে উৎসবটা আয়োজন করা, সেটাই উৎসবগুলো আয়োজন করার উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের আয়োজনতে এত ঘটা করে আয়োজনের কিছু ছিল না, এত প্রাত্যহিক অভ্যাসের ভিতরে আমাদের ছিল এই যে আয়োজন করতে হচ্ছে, তার মানে সেখানে নিশ্চয়ই বেঁধে ধরে রাখার একটা প্রচেষ্টা আছে। তো এই যে সাংস্কৃতিক সংগঠন, তারপরে আপনার এই যে বিদ্যালয়গুলো, আপনারা যেহেতু নিজেও শিক্ষকতা করেন, তো সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন দায়ী এখানে এই সাংস্কৃতিক চর্চাগুলোকে জারি রাখা, একজন শিক্ষক হিসেবে কিভাবে দেখবেন? করে দুজনের কাছে প্রশ্ন। তিথি বলুক, তিথি একটু জ্ঞানী মানুষ আছে, তিথি বলুক। মনির ভাই আমাকে খুব লেট করছে। সেটা হচ্ছে আসলে সাংস্কৃতিক চর্চা শুরুটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানেও হওয়া উচিত। হ্যাঁ, একটা বাচ্চা এখন 3.5 বছর, 4 বছর, 4.5 বছর কিংবা 5 বছরে স্কুলে যায়। তো আমরা আসলে যারা শিক্ষকতা পেশার সঙ্গে আছি বা আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা যদি এই ধরনের কর্মকাণ্ডগুলো সিরিয়াসলি নিয়ে একটা আয়োজন করে, তাহলে কিন্তু আমাদের আর এই সিটি গোল্ড হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কারণ আপনি কখনো দেখবেন না যে স্বর্ণ পরে কেউ এটা সোনা কাউকে চেনাতে হয় না কিন্তু, হ্যাঁ, কিন্তু সিটি গোল্ড পড়লেই কিন্তু বোঝাইতে হয় যে এটা আসলে সিটি গোল্ড। তো আমাদের এরকমই বর্তমান পরিস্থিতি, যে আমরা আসলে তার মানে আমাদের পহেলা বৈশাখ বা এই যে সাংস্কৃতিক যে বাঙালি সংস্কৃতির যে অনুষ্ঠানগুলো, সেইটা হচ্ছে আপনাকে মূলত মনে করেন যে ওই সিটি গোল্ডের সাথে গুলাইয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের যেটা আসলে সিটি গোল্ড না, এই চিন্তাধারাটা প্রতিষ্ঠা করার জন্য আসলে দায়বদ্ধতা আমাদেরই সবচেয়ে বেশি। তবে অত্যন্ত মানে একটা ভালো, সকল মন্দের মধ্যে একটা ভালো কথা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এগুলো জারি রেখেছি। আমাদের বাচ্চাদেরকে আমরা শিল্প সংস্কৃতির সাথে শতভাগ পরিচয় করানোর জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, এবং তাদের প্রতিদিন যে ক্লাস, এই রুটিনে তাদের একটা করে সাংস্কৃতিক বা সংস্কৃতি চর্চার একটা ক্লাস তাদের রাখা হয়েছে। এবং এই জন্য আমাদের এই ক্লাসগুলো নিয়মিত, এমন না যে সিটি গোল্ডের মতো মাঝে মাঝে না, বা আমাদের সময় দেখেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে একদিন হতো। আর মজার ব্যাপার হচ্ছে ওই দিন আমরা সহজে কেউ স্কুল কামাই দিতাম না। যেহেতু ছোটবেলা থেকেই আমরা একটু সাংস্কৃতিক চর্চার সাথে জড়িত ছিলাম, শিশু একাডেমি, শিল্পকলা, অরণ্য থিয়েটার সহ বিভিন্ন রকম থিয়েটারের সাথে, তো ওই দেখা যাচ্ছে ওই সপ্তাহে যেদিনকে আমাদের ওই ক্লাসটা থাকবে সেই দিন আমরা ক্লাস কখনোই মিস দিব না। কিন্তু আমাদের বাচ্চাদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ওই রকম সপ্তাহে একদিনের লোভ দেখাইনি, আমরা প্রতিদিনই রেখেছি, প্রতিদিনই চর্চা করাচ্ছি। এবং আমরা খুব আশাবাদী যে আমরা এখন যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তো বা আর কয়েক বছর পরে আমাদের এই ক্রাইসিস কেটে যাবে, যেহেতু আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই এখন কিন্তু শিক্ষার দানের পরিবর্তন ঘটেছে। আমাদের সময়কার যে শিক্ষার মানে একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মের যে ব্যবধান, হ্যাঁ, তাদের যে গ্রহণযোগ্যতা একই রকম হবে না। তাদের, আমার মা আমাকে যেভাবে লালন পালন করেছে, আমার শিক্ষক আমাকে যেভাবে শিখিয়েছেন, আমার ক্ষেত্রে কিন্তু আমি আমার সন্তান কিংবা আমার বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ওই প্রয়োগটা করলে আর হবে না। কারণ পৃথিবী আবার মাঝখান থেকে এগিয়ে গেছে, আমরাও বড় হয়েছি ছোট থেকে, পৃথিবীও বড় হয়ে গেছে। তো এইরকম এই যে আমাদের পরিবর্তন, এই পরিবর্তনগুলো যেহেতু আমরা সাদরে গ্রহণ করছি এবং আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের মানে শিক্ষাদানের যে ধারাটা, এটা আসলে পরিবর্তন দরকার, এবং আমরা যেহেতু সেই অনুযায়ী আমাদের ছোট জ্ঞানে বা আমাদের যতটুকু লিমিটেড সেইটুকুতে চেষ্টা করছি। তো এইভাবেই চলছে। আমরা আশাবাদী যে এই ক্রাইসিস থাকবে না বেশি দিন। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। তো আমি যেটা আমার কাছে প্রশ্ন ছিল আহ, মনির, সেটা হলো যে এই যে সাংস্কৃতিক সংগঠনগুলোর কথা বলা হলো, অরণ্য থিয়েটার থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো, ঠিক এই সংগঠনগুলো বর্তমানে এই পহেলা বৈশাখ থেকে শুরু করে বা অপরাপর যে সমস্ত দিবস আছে, প্রাত্যহিক চর্চার কথা বাদ দিলাম, এই দিবসগুলো কি সেইভাবে উদযাপন করে? একটা কঠিন প্রশ্ন।
বিষয় হচ্ছে প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে হয়তো চেষ্টা করেই তো। আর আপনি হয়তো জানতে চাচ্ছেন যে আন্তরিকতা বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার মনে হয় বলছেন। দেখেন, যারা মন থেকে শিল্প সাহিত্যের এই জগতে আছে বা হচ্ছে যারা কালচারাল কাজ করে, তারা মন থেকেই করে। তাছাড়া এখানে খুব বেশি লাভবান হওয়ারও তেমন কোনো সুযোগ নেই। না হলে তো ওরা টিকটকই করে বেড়াতো। হ্যাঁ, আমি এইসব এইসব করে, তবে আহ বিভিন্ন সামাজিক বাস্তবতায় হয়তো বা সবসময় তারা যে আন্তরিকতা দেখাতে চায় সেটা হয়তো বা নাও পারতে পারে, এরকম কিছু হয়। এছাড়া সবই ঠিক আছে আমি একটু মোটামুটি। বলি, মানে একটা মানুষের একটু প্রশংসা করি। হুম। যেহেতু আমার শিক্ষা প্রতিষ্ঠানের যিনি ডিরেক্টর স্যার, স্যার কিন্তু এই জিনিসগুলোতে প্রচন্ড পরিমাণ উৎসাহী একজন মানুষ। আমি জানি না স্যার এই প্রোগ্রামটা দেখবে কিনা, কিন্তু আমি স্যারের কাছে প্রোগ্রামটার মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমন আমার আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটার সাথে যুক্ত হতে পেরেও প্রচন্ড পরিমাণ খুশি যে এত খোলামেলা স্পেস আমাদের দেওয়া হয়েছে, বা সংস্কৃতি চর্চার জন্য স্যার যে পরিমাণ মানে আমাদেরকে দেখাচ্ছে, উৎসাহ দিচ্ছে, এটা আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নাই। তো আমার মনে হয় যে স্যারের এই উৎসাহ দানের যে ব্যাপারটা, এটা আসলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেরই ফলো করা উচিত, এবং তাদেরকেও এইরকম সমমনা হয়ে এগিয়ে আসলেই পরিবর্তন হবে। আমি যে অঞ্চলটাতে অবস্থান করি সেখানে কিন্তু একটি মাত্র বিদ্যালয়ে আমি দেখেছি এই র্যালি করতে, শোভাযাত্রা করতে। তার এতগুলো প্রতিষ্ঠান আছে, এতগুলো সংগঠন আছে, কিন্তু সেখানে কোনো রকম এটা এইবার অন্তত দেখিনি বা এর আগেও দেখিনি। কিন্তু একদা তো খুব মহাসমারোহে এই আয়োজনগুলো হতো, সেটার দিক দিয়ে আমি আহ, কিভাবে আশাবাদী হতে পারি জানি না। আবার এই যে নানান যে প্রতিবন্ধকতা এর আগে বলা হলো সেগুলো তো আছে, সব মিলিয়ে একটা ঘটনা তো আছে। ভাই, এই এত কিছু ঘটনার ভিতরে আপনার একটা আবেগকে আমরা শুনি। হ্যাঁ, একটা আমার ঘটনা বলতে ঘটুক। মনে নেই যে আপনি আচ্ছা, একজন কবি, আপনার আবৃত্তি কিন্তু হয়নি। আচ্ছা, আপনারা খুব চমৎকার ভাবে আবৃত্তি করেছেন দুজনা, মুগ্ধ হয়েছি। তো সেই জায়গায় আমার আবৃত্তি তো হয় না, মানে পড়ে যাবো আর কি। তা আমিও মনিরের মতো সুনীল গাঙ্গুলির একটি কবিতা করছি। কবিতার নাম পাহাড় চূড়া। অনেকদিন থেকে আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য হাত কাটিতাম। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কি না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম বেশি। পাহাড়ি স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীকে অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি আমার কাছে মাটির ছোট লাগতো। প্রবাহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন আমি জয়ের আনন্দে বিভোর হতাম। তখন আমি সত্যিই ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন বলতো, আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। সেই দ্বীপে আমি আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটি পাহাড় কিনতে চাই, যে পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা, আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না। আমি বিশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিক উদ্দেশ্য করে বলবো,
প্রতিটি মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। হে দশ দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এই আর কি। অসাধারণ। তিথি প্রশংসা করে ফেলছে। আচ্ছা, তো বৈশাখের আমাদের আনন্দ আড্ডা চলমান আছে। আরো কিছুক্ষণ কথা বলতে চাই, কবিতা শুনতে চাই। তো বৈশাখের এই আনন্দ আয়োজনে বৈশাখের আহ, বেশি বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন গানে এসছে, কবিতায়ও এসছে। রবীন্দ্রনাথের কোনো কবিতা বৈশাখের উপরে যদি আবৃত্তি করে শোনানো যেত। তিথি করবে। কিংবা রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথ ছাড়া তো বৈশাখ শেষ হওয়ার কথা নয়। হ্যাঁ, রবীন্দ্রনাথের মানে এটা আসলে বললেন যখন, রবীন্দ্রনাথের কবিতা আমি একটা বলতেই পারি, তবে সেটা হচ্ছে সরাসরি বৈশাখের সাথে যে পরিচিত তা না। এটা হচ্ছে নিজের সাথে নিজের পরিচয় বা নিজের যে শুভ সূচনা, এই থিমকে সামনে রেখে কবিতাটা দেখা। তো আমি আবৃত্তি করছি রবি ঠাকুরের লেখা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই বসন্তের নতুন হাওয়ার দিকে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, কি আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন প্রাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধায়েছে দূর হতে চেয়ে, সন্ধ্যা তারার দিকে বাহিয়া চলেছে তরণীকে। সে তারিতে বাঁধিলাম তার, চাহিলাম আর বাপ, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অসাধারণ। রবীন্দ্রনাথের কবিতার যে মর্মকথা এবং তার সৃষ্টিশৈলী সমস্ত কিছুতে মানুষের যে মনস্তত্ত্ব এবং ভেতরের যে ভাবনা, সেটা দুর্দান্তভাবে উঠে আসে তার সঙ্গীতে, তার কবিতায়, অন্যান্য সৃষ্টির মাধ্যমে। তো নজরুলও যেমনটি আহ, প্রাসঙ্গিক, জীবনানন্দ দাশ এর আগে যে আবৃত্তিটি করলো আবার আসিবে ফিরে গান সেটি বাংলাকে নানানভাবে উপস্থাপিত করা হয়েছে তাদের সৃষ্টিশৈলীর মধ্যে। তো মনে এই জায়গা থেকে অন্য কোনো কবির কবিতা ঠিক যেটা আমাদের নস্টালজিক করে তোলে, বাঙালিত্বকে উস্কে দেয়, এমন কোনো কবিতা? রুদ্র ভাই, আমি একটা কথা বলি, হুম। মনির ভাই নিজে কিন্তু যথেষ্ট ভালো লাগে। হ্যাঁ, সে আপনি নিজে তার লেখা একটা কবিতা শুনতে চান না? হ্যাঁ হ্যাঁ না, আপনি না বললেও আমার লেখা কবিতা একটা বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বৈশাখের কবিতা শুনবেন? হুম। বৈশাখ নিয়ে লেখা কবিতা, স্বরচিত কবিতা আবৃত্তি করছি।
যে পরিমাণ টাকা থাকলে শহরের পথে পথে বাঙালি সাজা যায়, সেই টাকা আমার কোনোদিন ছিল না। যে পরিমাণ টাকা থাকলে মাথায় গামছা বেঁধে দেহে জড়ানো যায় লাল সাদা বর্ণমালার নতুন পাঞ্জাবি, সেই টাকা আমার কোনোদিন ছিল না। চৈত্রের শেষ রাত থেকে প্রাচীর ঘেরা বাড়ির বৌদিদের শরীরে ইলিশের গন্ধ ভাসে। পরদিন সকালে পিঠখোলা ব্লাউজে শোভা পায় শুভেচ্ছা বাণী। এই সব সকালে পাতে ঘন হয়ে থাকা পান্তা ভাতে আমার কখনোই ছিল না ভাজা ইলিশ। আমি শহরের পথে পথে তোমাদের মতো বাঙালি হতে পারিনি। অথচ আমার প্রপিতামহ একজন ফসলের কবি ছিলেন। বৈশাখের তীব্র দুপুরে পিতরের রক্তের নালিতে নালিতে আজও সমান্তরাল বয়ে যায় দুর্ভিক্ষ নবান্নের সুর। আমি সেই মাটি খোঁড়া চাষাদের উত্তরাধিকার জন্ম চাষা, মাথায় গামছা বাঁধা বাঙালি সেজে ইলিশের বাজারে আজও আমি পৌঁছতে পারিনি। এ হচ্ছে কবিতা। আপনার তো একরাশ অনুশোচনায় এই বৈশাখের উপরে। আপনি এর আগেও শুরুতে যখন ছিলেন তখন বলেছেন যে আপনার বাবা ওই যে কি যাত্রা, বৈশাখ নিয়ে আমার কিন্তু অনুশোচনা না, মানে মানে তবে আপনি বৈশাখকে কেন্দ্র করে যে একটা বিশাল চাপ তৈরি হয়, সেটার কথাই কি বলছেন আপনি? না, না, বিশাল শুরুতে কিন্তু সেটাই বলেছেন। বিশাল চাপ তৈরি হয় না। হুম। বৈশাখ চাপের ব্যাপার না, বিষয় হচ্ছে যে আমাদের ওই পোশাকি সংস্কৃতির একটা ব্যাপার হ্যাঁ, আমি আছে। আমি আমি এই আপনার কবিতায় এই ব্যাপারটা বোঝানোর হ্যাঁ, আমি চেষ্টা আপনার করেছি। চাপের সাথেও আমিও একমত। মানে এখন এই যে স্বাভাবিক বৈশাখ চর্চাকে ঠিক শহুরেকরণ করা, যেটাকে শহরের বৈশাখ আর কি বলে গ্রামের বৈশাখ, সে বিষয়ে বৈশাখের ভেতরে তো ভিন্নতা রয়েছে। দেখেন, এখন এখন পান্তা ইলিশ ছাড়া বৈশাখ হয় না, যেটা একটা আপনি গল্প কবিতা ছিল, কবিতা বললেন। শামসুদ্দিন আবুল কালামের একটা হুম, গল্প। গল্পের নাম হচ্ছে পথ যারা নাই। খুবই বিখ্যাত গল্প বাংলা সাহিত্যের। হুম, ওখানে দেখানো হচ্ছে যে গ্রামের যেসব জিনিস বিক্রি হয় না, ওই সব জিনিসও গ্রামের সাথে শহরের যোগাযোগের ফলে শহরে গিয়ে ওগুলো বিক্রি হচ্ছে। একটা সময় সেও শহর থেকে ঘুরে আসে, বিভিন্ন গলি পথ চেনে। একদিন তার বউটাকে খুঁজে পাওয়া যায় না। নিজের জমির উপর দিয়ে রাস্তাটা যে করে দিয়েছিল, একদিন রাতের অন্ধকারে উন্মাদের মতো করে সে রাস্তাটা কাটতে শুরু করে। তো এই বিষয় হচ্ছে যে ওই এখন তো লিডিং পয়েন্ট তো শহর। এরা এরা এভাবে বলছে। আর এখানে একটা বাণিজ্যিকরণেরও ব্যাপার আছে। তো এই সবকিছু মিলে পয়লা বৈশাখ যতটা না এখন গ্রামীণ, তার চেয়ে বেশি শহরে। এবং এখানে অনেক টাকার পাঞ্জাবির ব্যবসাও হয়, শাড়ি কাপড় ইত্যাদি। তবে তো আমাদের কাছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখী, এটা খুবই আনন্দের ব্যাপার। এটা নতুন করে পান্তা খাওয়ারও কিছু নেই। আমি এমনিতেই পান্তা খাই, পান্তাই তো খাই। হুম, বেশ ভালো বলেছেন। তো নুসরাত জাহান তিথি, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনার আর কোনো কবিতা যদি বলেন। আচ্ছা, আমি তাহলে এখন একটা আমার নিজের লেখা দ্বিতীয় অবশ্যই। কবি। তৃতীয় কবি। মানে এখানে বলছে এই যে তৃতীয় কবি বলা হলো যে কারণে, মানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলছে সকলে কবি। যদিও জীবনানন্দ দাশ বলেছে কেউ কেউ কবি, কিন্তু নীরেন্দ্র সকলেই কবি, আসলে সকলেই কবি। হ্যাঁ, আমরা যারা মানে কবিতা তো লিখতে পারি না, তবে ওই দেখা যাচ্ছে যে শব্দ নিয়ে একটু কাটাকুটি হুম, খেলা আর কি যেটা হয়, হ্যাঁ, এগুলোকে আসলে কবিতা বলবো না, এগুলো হচ্ছে শব্দ নিয়ে একটু কাটাকুটি খেলা। হুম, যেহেতু ছোটবেলার মতো লুকোচুরি খেলতে পারছি না, তো সেহেতু এখন একটু শব্দ নিয়ে খেলছি আর কি। একটি কবিতা লিখবো, কিন্তু কি যে লিখি, কত কি নিয়ে লিখতে ইচ্ছে হয়, কিন্তু লেখা হয় না। শাড়ির কুচির ভাঁজে কত চিঠি রোজ জমেছে, আলমারির কাপড়ের ভাঁজে টাকায় ছচ্ছার জমেছে মহামারীতে। কতদিন রাস্তার ধারে ফুচকার সাথে লুটোপুটি হয় না। বুকের মধ্যে বকুল ফুলের চাষ করেছি কতদিন, অথচ ইচ্ছে করে কাগজের নৌকায় ভেসে যায়, কিন্তু সরকারের লকডাউনে সে উপায় নেই। মন চায় একটা কবিতা লিখি,
তাও লেখা হয় না। আষাঢ়ের কদমের জলকণার ছন্দে লিভিন করছে ঘরে দুটো টিকটিকি। কখন যে কে মামলা দেয়, চিন্তায় প্রাণ যায়। এখন মানুষ আর প্রেম বোঝে না, স্বার্থ খোঁজে। এত কিছুর ভিতরে আবার ওই প্রকার তাজমহলে রাজনীতি ঢুকে গেছে। এসব নিয়ে ভেবে কবিতা লেখা হয় না। হৃদয়ের রক্তক্ষরণ আর প্রেমের ক্ষুধায় কতকাল জ্যোৎস্না স্নান হয় না। বেনামি প্রেমের স্নিগ্ধতায় মন ভেজে বর্ষায়, বৃষ্টিহীনতায় সে প্রেম গিলা খায় তৃষ্ণার্ত প্রেমে। এত কিছুর ভিড়ে রোজ যতটুকু মরি, বাঁচি তার চাইতে কয়েক ইঞ্চি বেশি। পাকা বাঙ্গির গন্ধে বিচ্ছেদের সুর, কথার পিঠে কথা গেঁথে অভিমানের দেয়াল তুলি রোজ। ভরা পূর্ণিমায় বারোয়ারি আলাপে ঢেউ ভেসে যায় দূরত্ব। হাসনা হেনার মাতাল ছোঁয়ায় খুলতে থাকি শরীরের আড়ষ্টতা। যুদ্ধের সুরে সঙ্গমের ক্ষুধায় জীবন তরি দিয়ে যায়। আমার কবিতা লেখা হয়। খুবই গভীরের এবং খুবই অসম্ভব আমি সুন্দর কিন্তু একটি বলতে কবিতা। চাইছিলাম তিথিও কবি, মানে আমি কিন্তু স্যাটায়ার করে বলিনি। তিথি যে কবি এটা আমি জানতাম। আমার মনে হয় ভয়টা একটু না, আমি খারাপ আমি আমি হয়েছে। আমি এই কবিতাতে মুগ্ধ। হ্যাঁ, খুবই অসাধারণ এবং খুব গভীরের একটা তাৎপর্যপূর্ণ কবিতা। তো আমাদের আজকের আনন্দ আড্ডা খুবই অসাধারণ ভাবে আমাকে আপ্লুত করেছে এবং মুগ্ধ হয়েছে আমি নিজে। দর্শকরাও নিশ্চয়ই সেটাই হবেন। তো দর্শকদের উদ্দেশ্যে এবং বৈশাখ নিয়ে যদি আর কিছু বলেন, আমি আপনাকে বলছি এবং দ্বিতীয় আপনাকে দর্শকদের উদ্দেশ্যে। বৈশাখ বাঙালির জীবনে পরিপূর্ণ আনন্দ নিয়ে আসুক, এবং আমরা মঙ্গলময় মানুষ হয়ে উঠি। আমরা ওই যে আমাদের জন্য মধ্যযুগে যে একটা আশীর্বাদ করে গেছিলেন ঈশ্বরী পাটনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই কামনা, সবাইকে শুভ নববর্ষ। আমি নববর্ষে সবাইকে শুভেচ্ছার সাথে সাথে এইটুকু বলতে চাই যে আমরা এই যে আমাদের একটা নতুন বছরের সূচনা হলো, তো এরই সাথে আমাদের সমাজে ভালো চর্চার সুযোগ হোক। হ্যাঁ, সূচনা হোক। আমরা সবকিছুতেই খারাপ মন্দ এগুলো না খুঁজে একটু ভালো জিনিস ভালোভাবে চিন্তা করতে শিখি, চিন্তাধারার পরিবর্তন করি। আর কে কি বললো, কোনটা কোন দিকে ভালো বা মন্দের দিকে না যেয়ে মনের কথা শুনি এবং নিজের মনকে সুস্থ এবং অনেক সতেজ হিসেবে তৈরি করি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা আবারও। আর রুদ্র ভাই আপনাকেও ধন্যবাদ। একটা জিনিস ভুলে গেছি, যে মেহেরপুর প্রতিদিনের যে এই বিশেষ আয়োজন, মেহেরপুর প্রতিদিন কে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের নেপথ্যে যারা কাজ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকেও নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের মতো অকাল কুষ্মান্ডকে নিয়ে এসে বসায় দিয়েছে। তো এই জন্য আমরা সত্যি মেহেরপুর প্রতিদিন এবং এখানকার কলা কুশলীদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের মতো অকাল কুষ্মান্ডকেও এরকম গুরুত্ব দেওয়া যায় বা আমাদের কথা শোনা যায়, তাই তো মনির ভাই? দুজনকে ধন্যবাদ জানাই এবং আজকে আহ, যতটুকু আমাদের আড্ডা হলো, কবিতা শুনলাম, আলোচনা শুনলাম, তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ হয়েছি এবং দুজন অতিথি আমাদেরকে সময় দিয়ে আমাদের এই আজকের বৈশাখকে উদ্দীপিত করেছে। আমাদের মেয়ের প্রতিদিনের কাহনের যে আয়োজন, তাকেও অনুপ্রাণিত করেছে। আমার আবারও শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষের। এবং প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত ছিলেন এবং অনুষ্ঠান পরবর্তীতে যুক্ত থাকবেন, আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন, তাদেরকে আবারও অভিনন্দন। মেহেরপুর প্রতিদিন নিয়মিত আয়োজন করে থাকে সাতকাহন। সাতকাহন মূলত শিল্প সাহিত্যের একটি অনুষ্ঠান। আপনার শুভ প্রতিটি কর্মকাণ্ড শুভ হোক, সুন্দর হোক এবং সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে শেষ করছি। মঙ্গল হোক সকলে।